ম্যাম বলল, ওই পিচ্চি, ঘুম থেকে উঠে নামাজ আদায় করো। আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। আজকাল ম্যাম আমার প্রতি একটু বেশি কেয়ারিং মনে হচ্ছে, পছন্দ করে। যাই হোক, আমি খুশি হয়ে ভোরে ঘুম থেকে উঠে অজু করে এসে নামাজ আদায় করলাম। তারপর ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম কিছুতেই আসলো না। তাই বাইরে হাঁটাহাঁটি করতে গেলাম। বাসায় এসে দেখি আম্মু নাস্তা রেডি করছে। আম্মু আমাকে দেখে তো অবাক, যেই ছেলেকে 9টার আগে ডেকে ঘুম থেকে তোলা যায় না, সে আজ ভোর 6টায় উঠছে। আম্মু কাছে এসে মাথায় হাত দিয়ে বলল, কিরে, জ্বর হয়নি তোর? আমি বললাম, আম্মু কি বলছে এগুলো? আম্মু বলল, যেই ছেলেকে 9টার আগে ডেকেও ঘুম থেকে তোলা যায় না, সে ভোর 6টায় কিভাবে উঠলো? আমি বললাম, তুমি বুঝবে না, বলে আমার রুমে চলে গেলাম। এসে গোসল করে একেবারে কলেজের জন্য রেডি হলাম। তখন আম্মু আবার রুমে আসলো। আমি আম্মুকে দেখে বললাম, আম্মু কিছু বলবা? আম্মু বলল, হুম। আমি বললাম, বলো কি বলবা? আম্মু বলল, আজকে কলেজে যাস না। আমি বললাম, কেন আম্মু? আম্মু বলল, কালকে তোর নানুর মৃত্যুবার্ষিকী, আমি আর তোর আব্বু যেতে পারবো না কাজের চাপে। তুই যদি যাস খুব ভালো হতো। তোর মামা তোকে যেতে বলেছে। আজকে গিয়ে কাল মিলাদ করে কবর জিয়ারত করে চলে আসবি। আমি বললাম, কিন্তু আম্মু, আমার ক্লাস আছে। আম্মু বলল, 2 দিন না গেলে কিছুই হবে না। আমি অনেক ভেবে আম্মুকে খুশি রাখতে বলেই দিলাম, ঠিক আছে যাব। আম্মু বলল, লক্ষ্মী ছেলে আমার, বলেই আম্মু অনেক খুশি হয়ে চলে গেল। আজকে আর ম্যামকে দেখা হলো না। সকালে খাবার খেয়ে আব্বু আম্মুকে বলে ব্যাগ গুছিয়ে রওনা দিলাম। আমার নানুর বাসা কুষ্টিয়ায় ছোট্ট একটা গ্রামে। গ্রামের নাম শিমুলপুর। বগুড়া গিয়ে কুষ্টিয়ার বাসে উঠে পড়লাম। ম্যামের জন্য অনেক মন খারাপ লাগছে, 2 দিন দেখতে পারবো না। যাই হোক, কয়েক ঘন্টা পর কুষ্টিয়া বাস স্ট্যান্ডে নেমে পড়লাম। রাস্তাগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। অনেকদিন আগে এসেছিলাম, কিছুই চিনতে পারছি না। তাই একটা লোককে জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি ভাই। লোকটি বলল, জি বলেন। আমি বললাম, শিমুলপুর যাওয়ার রাস্তাটি একটু বলে দিবেন। লোকটি বলল, জি, এই রাস্তা দিয়ে হেঁটে গেলে কিছুদিন পর একটা নদী দেখতে পাবেন, সেই নদী পার হলেই শিমুলপুর গ্রাম। আমি বললাম, ওকে ভাই, থ্যাংক ইউ। তারপর আমি লোকটির দেওয়ার নির্দেশন অনুযায়ী হাঁটতে লাগলাম। কিছুদিন পরে একটি নদী দেখতে পেলাম। নদীর ধারে এসে দাঁড়ালাম। বিকালের রোদ্রে আর নদীর পানি চিকচিক আলো শরীরকে আর মনকে এক অদ্ভুত শান্তি এনে দিল। নদীর ঘাটে এসে দেখি একটা ছোট নৌকা বাঁধা আছে। পাশে দাঁড়িয়ে আছে একজন মাঝবয়সী লোক। কাছে যেতেই উনি মুখ তুলে বললেন, শিমুলপুর যাবেন? আমি বললাম, হ্যাঁ চাচা, যাবো। লোকটি বলল, ওঠেন, ওপারে নামিয়ে দিব। নৌকায় উঠে বসলাম। পানির ঢেউয়ের শব্দে আর পাখিদের ডাক মিলেমিশে এক অপার্থিক পরিবেশ তৈরি করলো। নৌকা পার হয়ে যখন গ্রামের পথে হাঁটছি, তখনই চোখে পড়লো গ্রামের পরিচিতি, মাটির রাস্তা, বাচ্চার আর মাঠে ছাগল চড়াতে থাকা ছোট ছোট ছেলেমেয়েরা। শিমুলপুর এখনো আগের মতোই আছে, শান্ত, নিরিবিলি আর নিজের মতো করে গুছিয়ে থাকা একটা গ্রাম। নানুর বাড়ি গিয়ে দরজায় নক করতেই মামা দরজা খুলে দিলেন। মামা বলল, আরে শহরের রাজপুত্র রাকিব যে, আসো মামা, ভিতরে আসো। খবর না দিলে তো তোমাদের দেখাই মিলে না। আমি বললাম, না মামা, সেরকম কিছুই না, আসলে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত। একটু পর আমার নানি বের হয়ে আসলো। এসে উনি আমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো নানু ভাই? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন নানি? নানি বলল, আলহামদুলিল্লাহ ভালো। নানুকে বুঝি একবারও দেখতে ইচ্ছা করে না? আমি বললাম, ইচ্ছা অনেক করে নানু, ব্যস্ততায় আসা হয় না। তারপর এভাবে সবার সাথে কুশল বিনিময় করে রুমে ঢুকলাম। ভিতরে ঢুকে নানুর ছবি দেখে বুকটা হু হু করে উঠলো। এই মানুষটার হাত ধরে ছোটবেলায় মসজিদে গিয়েছি। ঘুমিয়ে পড়লে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন। কাল ওনার জন্য মিলাদ আর দোয়ার আয়োজন। খাওয়া দাওয়া করে রাতে ছাদের উপরে উঠে চাঁদের আলোয় বসে আছি। বাতাসে ধান ক্ষেতের গন্ধ। গ্রামের নেটওয়ার্কের অনেক সমস্যা, তাই ম্যামের সাথে কথা বলতে পারছি না। মনটা অনেক খারাপ। হঠাৎ কারো আসার শব্দ শুনতে পেলাম, তাই তাড়াতাড়ি করে ফোনটা পকেটে রেখে দিলাম। পিছনে তাকিয়ে দেখি আমার মামাতো বোন মিম। আমাকে দেখেই বলল, কেমন আছোস ভাইয়া? আমি বললাম, ভালো আছি, তুই কেমন আছোস? মিম বলল, আমিও ভালো আছি। আমাকে চিনতে পারছো? আমি বললাম, চিনবো না কেন, তুমি মিম। মিম বলল, যাক, তবুও ভালো চিনছো। শহরে থেকে তো সাদা মুলার মতো হয়ে গেছো ভাইয়া। আমি বললাম, এই খবরদার। মিম একটু হাসি দিয়ে বলল, তুমি তো আমাদের ভুলেই গেছো। আমরা গ্রামে থাকি বলে আমাদের ভালো লাগে না বুঝি? আমি বললাম, এটা কি ধরনের কথা? এরকম বললে কিন্তু সত্যি আর আসবো না। মিম বলল, আচ্ছা সরি, নাও। আমি বললাম, তা তুমি এখন কোন ক্লাসে? মিম বলল, ইন্টার ফার্স্ট ইয়ারে ভাইয়া। তা আমাদের ভাবি কেমন আছে? আমি বললাম, কে ভাবি? মিম বলল, আরে তোমার জিএফ। আমি বললাম, ভালোই আছে। মিম বলল, তার সাথে কথা বলার জন্য ছাদে আসছো নাকি? আমি বললাম, মিম বলল, দেখি ভাবির পিক। আমি বললাম, আমার কাছে নেই। মিম বলল, মানে কি ভাইয়া, তোমার জিএফ আর তোমার কাছে পিক নেই? কাহিনী কি বলো তো ভাইয়া?
তারপর আমার আর ম্যামের ব্যাপারটা মিমকে সবটাই খুলে বললাম। সব শুনে মিম বলল, ভাইয়া তো পুরোই সিনেমার মতো, কিন্তু ভাবিকে দেখার খুব ইচ্ছে ছিল। আমি বললাম বিয়ের পরে দেখো। মিম বলল ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। কিছুক্ষণ পর নানি নিচ থেকে ডাক দিল। তখন মিম বলল, আসো দাদি ডাকতেছে, নিচে আসো। আমি বললাম বলে আমি আর মিম নিচে চলে আসলাম। তারপর নানির রুমে আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর আমাকে থাকতে দেওয়া রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। সকাল থেকে মিলাদের জন্য আয়োজনের জন্য সবাই কাজে লেগে পড়েছে, তাই আমিও সবার সাথে কাজে লেগে পড়লাম। দুপুরের মধ্যেই অন্যান্য খালাখালো আর ভাই বোনেরা চলে আসলো, তাদের সাথে কথাও হলো। বিকালে মিলাদের জন্য বাসায় মানুষ আসতে শুরু করলো। সন্ধ্যার মধ্যে মিলাদ আর কবর জিয়ারত ছেড়ে রাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। খাওয়ার শেষে মানুষজন চলে গেল, আমরাও খেয়ে নিলাম সবাই। রাতে বাসার উদ্দেশ্যে বগুড়া রওনা দিতে চাইলাম, কিন্তু মামা নানি মামি কিছুতেই আর আসতে দিল না, তাই বাধ্য হয়ে আর এক রাত থাকতে হলো। রাতে সব খালারাও থেকে গেল, তাই নানি খালা সব ভাই বোন মিলে অনেক জমিয়ে আড্ডা মারা হলো। আমার আম্মু থাকলে আরো অনেক আড্ডা জমতো। কতদিন পর আমরা সব খালাতো মামাতো ভাই বোন একত্রে হয়েছি তা বলা মুশকিল। সবাইকে দেখতে পেয়ে আমার অনেক ভালো একটা সময় কাটলো, তাই সারা রাতি সবাই আড্ডা দিলাম। ভোর রাত্রে একটু ঘুমিয়েছিলাম, ঘুম ভাঙলো দুপুর 1টায়। উঠে তো আমি নিজেই অবাক, কখন এত ঘুমালাম আর মামা মামিও ডাক দেয়নি। ঘুম থেকে উঠে একেবারে গোসল করে খাওয়া দাওয়া সেরে নিলাম। বিকালের দিকে সবার থেকে বিদায় নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় নানি আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছেন, আমারও তখন মন খারাপ হয়েছিল। মিম আসার সময় ফিসফিস করে বলল, ভাইয়া পরের বার তোমাদের ওখানে গেলে যেন ভাবিকে দেখতে পাই। আমি বললাম ইনশাল্লাহ। বলেই রওনা দিলাম। মামা নদী পার হয়ে এসে বাস পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। প্রায় 4 ঘন্টা জার্নি করে রাত 8টায় বগুড়া বাস স্ট্যান্ডে নামলাম। সেখান থেকে সিএনজি করে 9টার মধ্যে বাসার সামনে চলে আসলাম। ভাড়া মিটিয়ে দরজার কলিং বেল চাপতেই আম্মু দরজা খুলে দিল আর বলল, কিরে কেমন আছিস? আমি বললাম ভালো আছি আম্মু, তবে অনেক টায়ার্ড। আম্মু বলল ঠিক আছে, ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নে। আমি বললাম খাবো না আম্মু, ঘুমিয়ে যাব, কাল সারা রাত জেগেছিলাম, খালা নানি মামা মামি ঘুরতে দেয়নি। আম্মু বলল, অনেক মজা করলি মনে হয়, তুই তো যেতেই চাইলি না। আমি বললাম মজা করছি, কিন্তু তোমাদের অনেক মিস করছি। আব্বু হঠাৎ পিছন থেকে বলে উঠল, কেমন মিস করছো তা তো আমাদের জানাই আছে, একটা ফোনও করনি, আর আমরা করলে তবুও বন্ধ। আমি বললাম আসলে আব্বু গ্রামের নেটওয়ার্ক অনেক সমস্যা, তাই। আর 2 দিন হলো ফোনে চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য ফোন বন্ধ হয়ে গেছে। আম্মু বলল ঠিক আছে, তুই উপরে যা, ফ্রেশ হয়ে রেস্ট নে। তাই আমি উপরে গিয়ে ফোন বন্ধ অবস্থায় চার্জে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এসে অনেক ক্লান্ত লাগছে, তাই বিছানায় গায়ে লিয়ে দিতেই ওই অবস্থায় ঘুম চলে এসেছে। ঘুম থেকে উঠলাম সকাল 9টায়। আজকে শনিবার, তাই কলেজ নেই। হাতে ব্রাশ নিয়ে চোখ ডলতে ডলতে ছাদে চলে গেলাম। ছাদে যা দেখলাম সেটা আমার বিশ্বাসযোগ্য ছিল না। চোখ আমার কপালে উঠলো, ঘুম এক নিমিষেই উড়ে গেল, কারণ ছাদে ছিল। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।